মাননীয় স্পিকার, আমরা যে এডিবির উন্নয়নের কথা বলি, এখানে আপনারা খুব খেয়াল করে দেখেন, বাংলাদেশে এই এডিবির যে উন্নয়নকে স্থানীয় পর্যায়ে আমরা বিতরণ করি, যদি আর 50% কাজ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত হতো, আমার বিশ্বাস বাংলাদেশের কোন রাস্তার অলিগলি পর্যন্ত কাছে থাকতো না। এই বছরের শেষে অতিরিক্ত বরাদ্দ থেকে আমি একটু আবেদন করেছিলাম, কিন্তু আমাকে বলা হয়েছে যে আবেদন করলেই তো পাবেন না, এর ভিতরে আপনাকে একটা পার্সেন্ট ছেড়ে দিতে হবে। আমাকে যে পার্সেন্ট বলা হয়েছে বলাও ঠিক হবে না। ওই পার্সেন্ট যদি দিয়ে আমি একটা উন্নয়ন বরাদ্দ নিয়ে যাই, এটা নিচের দিকে যতটুকু জেনেছি এটা 100% তার লুটপাট হয়ে যায়। তাহলে এইভাবে যদি লুটপাট হয়ে যায়, তাহলে কি দিয়ে আপনি উন্নয়ন করবেন? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। শুরুতে শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, দরুদ এবং সালাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। মাননীয় স্পিকার, আজকের যে বাজেট 1972 সাল থেকে আজ পর্যন্ত যে বাজেট হয়েছে তাহাকে ধারাবাহিক বলে আমি মনে করব। কারণ একটা ঋণ নির্ভর এবং ঘাটতি নির্ভর একটা বাজেট। 1972 সাল থেকে যে ঋণের বোঝা আমরা বয়ে আসছি, আজকে লক্ষ লক্ষ কোটি টাকা আমাদের ঘাড়ে ঋণের বোঝা পড়ে গেছে। বিগত সরকারের সময়, স্বৈরাচারী সরকারের সময়ে করের আকার মানে জিডিপির আকার বড় দেখিয়ে বিদেশ থেকে বড় ধরনের ঋণ নেওয়া হতো, যেটাকে আমরা সবাই বলেছি যে এই ঋণ বিদেশ থেকে নেওয়ার মানে লুটপাট করা হতো। বাস্তবে তারা করেওছে। বিদেশ থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়ে এসে দেশের টাকাকে লুটপাট করে বিদেশে পাচার করেছে। আমি মাননীয় স্পিকার বলতে চাই, আজকের যে বড় আকারের জিডিপি দেখিয়ে আমরা বড় আকারে বিদেশের ঋণ নিচ্ছি, এটা আদৌ কি আমরা সীমানের কোনো বাজেট দিব, না সীমান লুটপাটই হবে? এটাই হচ্ছে আমার কাছে প্রশ্ন। মাননীয় স্পিকার, একটা দেশের উন্নতির জন্য একটা বাজেট অবশ্যই দরকার। এই বাজেটকে এবং বাংলাদেশের উন্নয়নের জন্য যে সমস্ত উন্নয়নে বাধা সৃষ্টি করে সেই জায়গাগুলিকে আমাদের চিহ্নিত করা দরকার। যেমন আমরা ধরি, বাংলাদেশের সবচেয়ে বাধা হচ্ছে উন্নয়নের জন্য বাধা হচ্ছে দুর্নীতি, চাঁদাবাজি, বৈষম্যমুক্ত মানে বৈষম্যমূলক রাজনীতি, দলীয়করণ। এগুলি তো বন্ধ করতে না পারি, তাহলে আমাদের কোনো উন্নয়ন এদেশে উন্নয়ন হিসেবে কাজে লাগবে না। মাননীয় স্পিকার, আজও আমরা জানি আজকে বাংলাদেশে যে হারে দলীয়করণ হচ্ছে, যেভাবে দুর্নীতি হচ্ছে, যেভাবে চাঁদাবাজি হচ্ছে, উদাহরণস্বরূপ মনে করি একজন ঠিকাদার যখন তার কাজ নেওয়ার জন্য কাউকে অবৈধভাবে তার টাকা দিয়ে থাকে, ওই ঠিকাদার যখন তার দ্বিতীয় আরেকজন ঠিকাদার কাছে বিক্রি করে থাকে, এইভাবে তারপরে নিজের কাজ করতে গিয়ে নিচের দিকে যে দুর্নীতি হয়, সব মিলেই যদি তার 50% চলে যায়, তাহলে আমরা সেখানে আমাদের কাজের মান কোথায় চলে যাবে? এইভাবে যদি দুর্নীতি হতে থাকে, এই দুর্নীতিমুক্ত বাংলাদেশে কোনো উপায়ে আমরা দেশকে উন্নত করতে পারবো না। মাননীয় স্পিকার, আরেকটা জিনিস বলি, আমরা যদি এদেশের চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত করতে না পারি, যেমন আমি একটা উদাহরণ দেই। আমি ছোটবেলায় আমরা যখন মাঠে ছোট বিলে মাছ মারতে যেতাম, তখন মাছ রাখার জন্য একটা পাত্র নিতাম, যেটাকে বাঁশের তৈরি, আমরা গ্রামের ভাষায় ওটাকে খলই বলতাম, যার বাঁশের তৈরি। এইটা যদি নিচে ফুটা থাকে মাননীয় স্পিকার, তাহলে আমি যতই মাছ ধরি না কেন আমার সমস্ত ফুটা দিয়ে মাছ বের হয়ে চলে যাবে। আজকের যে বাজেট আমরা উন্নয়নের বাজেট দিয়েছি, আমার উন্নয়ন যদি দুর্নীতিতে চলে যায়, তাহলে আমার এই উন্নয়ন কোনো জায়গায় কোনো উন্নয়ন কাজে লাগবে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা যে এডিবির উন্নয়নের কথা বলি, এখানে আপনারা খুব খেয়াল করে দেখেন, বাংলাদেশে এই এডিবির যে উন্নয়নকে স্থানীয় পর্যায়ে আমরা বিতরণ করি, যদি আর 50% কাজ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত হতো, আমার বিশ্বাস বাংলাদেশের কোন রাস্তার অলিগলি পর্যন্ত কাছে থাকতো না। কিন্তু বাস্তব হলো, যেমন আমি নিজেও বলি, এই বছরের শেষে অতিরিক্ত বরাদ্দ থেকে আমি একটু আবেদন করেছিলাম, কিন্তু আমাকে বলা হয়েছে যে আবেদন করলেই তো পাবেন না, এর ভিতরে আপনাকে একটা পার্সেন্ট ছেড়ে দিতে হবে। আমি অবাক হয়ে গেলাম, আমাকে যে পার্সেন্ট বলা হয়েছে বলাও ঠিক হবে না। ওই পার্সেন্ট যদি দিয়ে আমি একটা উন্নয়ন বরাদ্দ নিয়ে যাই, এটা নিচের দিকে যতটুকু জেনেছি এটা 100% তার লুটপাট হয়ে যায়। তাহলে এইভাবে যদি লুটপাট হয়ে যায়, তাহলে কি দিয়ে আপনি উন্নয়ন করবেন? মাননীয় স্পিকার, আমি একটু সময় বাড়ায় নিব। মাননীয় স্পিকার, আমরা যদিও এদেশে সুস্থ
রাজনীতি করতে চাই, এদেশের উন্নয়ন করতে চাই, বাজেট বাস্তবায়ন করতে চাই, তাহলে অর্থনীতিকে সুস্থ রাখতে হবে। সুস্থ অর্থনীতি ছাড়া কোনোদিনই আমরা বাজেটকে সব বাস্তবায়ন করতে পারবো না। মাননীয় স্পিকার, এই বিগত স্বৈরাচারী সরকার এই যেমন এস আলমের দ্বারা অসংখ্য ব্যাংককে লুটপাট করেছে, ব্যাংকের টাকাগুলো বিদেশে পাচার করেছে, কিন্তু এই সরকার আসার পরেই আমরা দেখলাম ইসলামী ব্যাংকের মতো একটা সুস্থ ব্যাংকে আবার এস আলম গ্রুপের সহযোগীকে নিয়ে এসে বসে আবার ব্যাংক লুটপাটের জন্য ষড়যন্ত্র করেছে। মাননীয় স্পিকার, এমনের চিন্তা থাকলে আমরা দেশে সুস্থ অর্থনীতি আনতে পারবো না। মাননীয় স্পিকার, আমি একটা কথা বলতে চাই, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বক্তৃতায় মুখে ফেনা তুলি। আমি মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের কাছে আপনারা আছেন কিনা। আমি উদাহরণস্বরূপ বলি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই সময়ে যখন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন, তিনি সেই সময়ে কিন্তু দ্বিধাবিভক্ত রাজনীতি করেননি। যারা দেশের জন্য যোগ্য ছিল, কে স্বাধীনতার পক্ষ বিপক্ষ তিনি দেখেননি, যার কারণে তার মন্ত্রী পরিষদে শাহিদুর রহমান আলিম সাহেব পর্যন্ত স্থান পেয়েছিল। কিন্তু আজকে আপনারা উন্নয়নের কথা বলছেন, কিন্তু দেশকে দ্বিধাবিভক্ত করে ওই স্বাধীনতার পক্ষ বিপক্ষ তুলে আজও যদি বাংলাদেশে উন্নয়ন চান, অসম্ভব হবে। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যদি ভালোবাসেন, তার আদর্শে দেশ গড়ার জন্য সবাই মিলেমিশে দেশ গড়াতে হবে। মাননীয় স্পিকার, আমি শেষ পর্যন্ত আমার নিজের এলাকার দু একটি কথা বলতে চাই, সার্বিকভাবে দেশীয়ভাবেই বলতে চাই। বিশেষ করে তদবিরের মাধ্যমে যে কাজ হয়, আমি মনে করি সকল মন্ত্রণালয় তদবির নয়, যোগ্যতার ভিত্তিতে অথবা যাদের পাওয়ার যোগ্য তাদের পাওয়া দরকার। যেমন আমি শুরুর দিনের বক্তৃতায় বলেছিলাম, এদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান তার জন্মলগ্ন থেকে একটি বিল্ডিংও পায়নি, একটা ভবনও হয়নি। আমি ধন্যবাদ দেই, 2 দিন পরে তার একটা শিক্ষামন্ত্রী সার্কুলার গেছিল যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এখনো ভবন নির্মাণ হয়নি, অগ্রাধিকার ভিত্তিতে হোক। আমি সবিনয় অনুরোধ করব, ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সারা দেশে যারা 100 বছরে একটা ভবন পায় না, অগ্রাধিকারের ভিত্তিতে তাদের ভবনগুলি নির্মাণ করা হোক। মাননীয় স্পিকার, আমি কয়েকবারের বক্তৃতায় বলেছি, জয়পুরহাট ছোট ডিস্ট্রিক্ট হলেও এই ডিস্ট্রিক্টে আমাদের উন্নয়নের ক্ষেত্রে অনেক আমরা অবহেলিত, পিছনে আছি। বিশেষ করে উত্তরবঙ্গে দেখলেই